একবার হারিয়ে যাওয়া ভূত আবার ফিরে এসেছে। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ঘিরে ফের কাঁপছে বিশ্ব রাজনীতি। প্রশ্ন একটাই, এই মাটি কি আবারও আমেরিকার বুটের শব্দ শুনবে? কিন্তু আফগানিস্তান এবার ভিন্ন। তালেবানরা ঘোষণা করেছে 1 ইঞ্চি জমিও আর ফেরত যাবে না। প্রয়োজনে 20 বছর যুদ্ধ করতেও তারা প্রস্তুত। বাগরাম বিমান ঘাঁটি দখলের ঘোষণা দিয়ে ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 বছর আগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এই ঘাঁটি দখল করে তালেবানরা। কিন্তু এখন ট্রাম্প বলছেন, ঘাঁটিটি ফেরত না দিলে আফগানিস্তানের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। বিতর্কের সূত্রপাত হয় 18 সেপ্টেম্বর ব্রিটেন সফরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্পের মন্তব্যে। তিনি দাবি করেন, বাগরাম বিমান ঘাঁটি আমেরিকা তৈরি করেছে এবং সেটি আবারও ফেরত পেতে হবে। তার মতে এই ঘাঁটি থেকে সহজেই নজরদারি করা যাবে চীনের পারমাণবিক কর্মসূচির উপর, কারণ সেটি মাত্র 2100 কিলোমিটার দূরে। ট্রাম্পের ভাষায় কৌশলগত স্বার্থেই আমেরিকার হাতে ফেরত আসা উচিত বাগরাম। ট্রাম্প পরে নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, বাগরাম ঘাঁটি আমরা বানিয়েছি। আফগানিস্তান যদি ফেরত না দেয় তবে খারাপ কিছু ঘটতে চলেছে। তবে সেই খারাপ কিছুর অর্থ স্পষ্ট করেননি তিনি। আবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আমরা কাবুলের সঙ্গে কথা বলছি, দ্রুতই ঘাঁটি ফেরত চাই, না দিলে সবাই দেখতে পাবে আমরা কি করতে যাচ্ছি। এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ বলেছেন, কিছু লোক রাজনৈতিক চুক্তির মাধ্যমে বাগরাম ঘাঁটি ফেরত চাইছে, কিন্তু সেটি কখনোই হবে না। আফগানিস্তানের 1 ইঞ্চি জমিও বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। তিনি স্পষ্ট করে দেন, আফগানদের জন্য ঘাঁটির মালিকানা প্রশ্ন নয়, বরং মর্যাদা ও স্বাধীনতার প্রতীক। এখানেই টুইস্ট। যুক্তরাষ্ট্র ভেবেছিল হুমকি দিয়ে আফগানদের চাপানো যাবে, কিন্তু বাস্তবে তালেবানরা তাদের সুর আরও উঁচু করেছে। তারা জানিয়েছে, প্রয়োজনে আগামী 20 বছরও তারা আমেরিকার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। আফগানরা বলছে, এই ঘাঁটি রক্ত দিয়ে দখল করা হয়েছে, তাই সেটা আর ফিরিয়ে দেওয়া যাবে না। ফলে প্রশ্ন উঠছে, আবার কি আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন হতে যাচ্ছে? 2001 সালের পর 2 দশক ধরে যুদ্ধ করে $1 ট্রিলিয়ন খরচ করার পর যে দেশ থেকে মার্কিন সেনারা হন্তদন্ত হয়ে ফিরে গিয়েছিল, সেখানে কি আবারও তারা পা রাখবে? আফগানিস্তানের শক্তি আজ শুধু সামরিক নয়, মানসিকও। তালেবানরা দেখাতে চাইছে, যুদ্ধ ক্লান্ত এই দেশের মাটি আর দখলদারদের স্বাগত জানাবে না, বরং আগ্রাসনের মুখে তারা দাঁড়াবে আরও দৃঢ়ভাবে। সুতরাং বাগরাম ঘাঁটি নিয়ে টানাপোড়েন কেবল একটি সামরিক স্থাপনার প্রশ্ন নয়, এটি এক নতুন সংঘাতের সম্ভাবনার প্রতীক, যেখানে দক্ষিণ এশিয়ার আকাশে আবারও যুদ্ধের মেঘ জমতে শুরু করেছে। আর সেই মেঘ কতটা ভয়ঙ্কর হবে তা নির্ভর করছে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের উপর। নতুন আক্রমণে আইডিএফ এর প্রথম হতাহত, হামাসের শক্তির বার্তা। গাজার যুদ্ধ আবারও নিল এক নতুন রূপ। ইসরায়েলের নবায়নকৃত আক্রমণাত্মক অভিযানের প্রথম দিনেই রক্ত ঝরল। আকাশে ট্যাঙ্কের গর্জন, মাটিতে বিস্ফোরণের শব্দ। তারই ভেতর দিয়ে হামাসের হাতে প্রাণ হারালেন এক তরুণ ইসরায়েলি কমান্ডার। মাত্র 27 বছর বয়স, নাম বোজাগ্লো। গাজার রাস্তায় ট্যাঙ্ক অগ্রযাত্রা চালাচ্ছিলেন তিনি। হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণ, হামাস যোদ্ধাদের ছোড়া আরপিজি সোজা আঘাত হানে আইডিএফ এর 77তম ব্যাটালিয়নের ট্যাঙ্কে। মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যায়। আহত কমান্ডারকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এভাবেই শুরু হলো গাজার নতুন অভিযানে আইডিএফ এর প্রথম বড় হতাহতের ঘটনা। হুক এখানে। ইসরায়েল ভেবেছিল নতুন আক্রমণ মানেই দ্রুত বিজয়, কিন্তু হামাস দেখিয়ে দিল প্রতিটি রাস্তায়, প্রতিটি মোড়ে লুকিয়ে আছে প্রতিরোধ। ট্যাঙ্কের লোহার দেয়াল ভেদ করে এখনো আঘাত হানতে পারে তাদের হাতে থাকা আরপিজি। ইসরায়েলি সেনারা ঘোষণা করেছে, তারা দ্রুত ও নির্ভুল হামলায় সন্ত্রাসী নির্মূল করছে। গাজার আকাশে ড্রোন ঘুরছে, ট্যাঙ্কের গর্জন ছুটছে রাস্তায়, যুদ্ধ বিমান বোমা বর্ষণ করছে। আইডিএফ বলছে, শত্রুর অবস্থান, অস্ত্রাগার, ঘাঁটি সবকিছু ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু বাস্তবের চিত্র ভিন্ন, কারণ যুদ্ধ যত এগোচ্ছে, হামাস বারবার প্রমাণ করছে তাদের শক্তি এখনো নিঃশেষ হয়নি। টুইস্ট এটাই, গাজা শহর, যাকে ইসরায়েল বলছে হামাসের কেন্দ্রীয় দুর্গ, সেটিই এখন লড়াইয়ের সবচেয়ে ভয়ঙ্কর মঞ্চ। ধ্বংসস্তূপের ভেতর থেকেই উঠে আসছে প্রতিরোধের গুলি। শুধু প্রতিরোধ নয়, প্রতিশোধও। ইসরায়েল যতই জোর দিয়ে বলুক যে অভিযান চলবে যতদিন না লক্ষ্য পূরণ হয়, হামাসের বার্তা স্পষ্ট, আমরা আছি, আমরা লড়ব। গাজার ভেতরে আইডিএফ এর স্থল তৎপরতা আরো বাড়ানো হয়েছে। একসাথে বিমান, স্থল ও গোয়েন্দা বাহিনী সমন্বিত আক্রমণ চালাচ্ছে। কিন্তু হামাসের হাতে প্রথম ইসরায়েলি কমান্ডারের প্রাণহানি দেখিয়ে দিল, এই অভিযান এতটা সহজ হবে না।
ইসরায়েলি সামরিক মুখপাত্র বেসামরিকদের দূরে থাকার আহ্বান জানালেও বাস্তবে সেই নিরাপদ জায়গা নেই। গাজা শহর পরিণত হয়েছে আগুনের চৌহদ্দিতে, চারদিকে ধ্বংস, ধুলো আর মৃত্যু। কিন্তু এই ধ্বংসস্তূপই হামাসকে দিচ্ছে নতুন বারুদ, নতুন দৃঢ়তা। ইসরায়েল শক্তি নিয়ে এগোচ্ছে, হামাস সাহস নিয়ে দাঁড়িয়ে আছে। এক পাশে আধুনিক ট্যাঙ্ক, ড্রোন আর বিমান, অন্য পাশে ভাঙা শহর, হাতে রকেট, গায়ে বেঁচে থাকার সব। আর ঠিক সেই অসম যুদ্ধে হামাস দেখিয়ে দিল তাদের শক্তি এখনো অটুট। গাজায় ইসরায়েলি বর্বরতায় এখন পর্যন্ত 65,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছে 1.5 লাখের বেশি ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা ধারণার চেয়ে বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় ইসরায়েলি বর্বরতা ও পশ্চিম তীরে ইসরায়েল তাদের অবৈধ বসতি নির্মাণ অব্যাহত রাখায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সহ 10টির বেশি দেশ 2 দিনের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। নিশ্চিত ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরব পেল পারমাণবিক ঢাল। রাতের আকাশে শীতল হাওয়া বইছে, অথচ মধ্যপ্রাচ্যের মাটিতে আগুন জ্বলে উঠছে। প্রশ্ন উঠেছে, সৌদি আরব কি সত্যি ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক ঢাল পেয়ে গেছে? কাতারে ব্যর্থ ইসরায়েলি হামলার পর হঠাৎ করে খবর ছড়িয়ে পড়ল পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করে সৌদি এখন ইসলামিক পারমাণবিক বোমার সুরক্ষায়। যেন মরুভূমির বুকে বজ্রপাত, এক ঝলকে কেঁপে উঠল পশ্চিম এশিয়ার নিরাপত্তা ভারসাম্য। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা, আরবদের রোষ। কাতার ওয়াশিংটনের সবচেয়ে বিশ্বস্ত মিত্র, মার্কিন ঘাঁটি আছে সেখানে, অথচ সে দেশেই ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দিল যুক্তরাষ্ট্র। হামাসের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে চালানো সেই হামলা ব্যর্থ হলেও গালফ রাষ্ট্রগুলো যেন বিদ্যুৎ আহত। কাতার ফুঁসে উঠেছে, আরবদের চোখে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পিঠে ছুরিকাঘাত করা বন্ধু। আর ঠিক তখনই রিয়াদ এগিয়ে দিল নতুন এক চাল। পাকিস্তানের ঘোষণা, আমাদের ঢাল এখন সৌদির। ইসলামাবাদে প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের ঘোষণা ইতিহাস অঙ্কিত হয়ে গেল। তার কণ্ঠে দৃঢ়তা, আমাদের পারমাণবিক শক্তি প্রতিষ্ঠিত হয়েছে বহু আগে, এখন আমাদের যুদ্ধ প্রস্তুত বাহিনী আছে। এই সক্ষমতা সৌদি আরবের সুরক্ষার জন্য ব্যবহার করা হবে। তার আরো স্পষ্ট কথা, আমরা কোনো দেশের নাম নিচ্ছি না, সৌদিও নিচ্ছে না। তবে চুক্তি বলছে যদি সে কোনো পক্ষের উপর আগ্রাসন হয়, উভয় মিলে প্রতিরোধ গড়ে তুলবে, প্রতিক্রিয়া হবে যৌথ। এ যেন ছাতার মতো পারমাণবিক সুরক্ষা, এক ঢাল দুই শরীর। ইসরায়েলের জন্য কি সরাসরি হুঁশিয়ারি? বিশ্লেষকদের মতে এই ঘোষণার পেছনে সবচেয়ে বড় ইঙ্গিত ইসরায়েলের দিকে। এতদিন একমাত্র পরমাণু শক্তি হিসেবে তেল আবিব ছিল অঞ্চলের অপ্রতিদ্বন্দ্বী আতঙ্ক, এখন সেই মাটি কাঁপছে। কারণ রিয়াদ আর একা নয়, তার আকাশে ছড়িয়ে পড়ছে পাকিস্তানের পারমাণবিক ছায়া। ভারতের সাথে সৌদির ভারসাম্য এখানেই শেষ নয়। সৌদি একদিকে পাকিস্তানের পারমাণবিক ছাতা নিচ্ছে, অন্যদিকে ভারতের সাথেও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে। চীনের পর ভারতই সৌদির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। এপ্রিলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিয়াদে সফরে এসে ক্রাউন প্রিন্স সালমানের সাথে বৈঠক করেছেন। এ যেন সূক্ষ্ম ভারসাম্যের খেলা, এক হাতে পাকিস্তানের শক্তি, অন্য হাতে ভারতের অর্থনীতি। মরুভূমির নতুন সমীকরণ, গালফে আস্থা ভেঙে পড়ছে, আমেরিকার প্রতিশ্রুতির উপর সন্দেহ বাড়ছে, আর সেই ফাঁক গলে সৌদি আরব নিজস্ব ঢাল তৈরি করছে। পারমাণবিক শক্তির নাম কখনো প্রকাশ্যে উচ্চারিত না হলেও ছায়ার মতো ভেসে উঠছে ইসলামিক বোমার প্রতিশ্রুতি। রিয়াদের আকাশে এক অদৃশ্য রেখা টানা হয়েছে, সেটি শুধু ইসরায়েলের দিকে নয়, বরং আমেরিকার প্রতিও এক সতর্কবার্তা। সৌদি বার্তা স্পষ্ট, আমরা আর নির্ভর করব না তোমাদের ভাঙা প্রতিশ্রুতির উপর, আমরা আমাদের টিকে থাকা ঢাল খুঁজে নিয়েছি। উপসাগরে আগুনের কাউন্টডাউন, দোহা থেকে শুরু নতুন যুদ্ধের গল্প। রাতের আকাশে বজ্রপাতের মতো ছুটে এলো ইসরায়েলের যুদ্ধ বিমান, মুহূর্তেই কেঁপে উঠল দোহার আকাশ। বিস্ফোরণে মৃত্যু হলো ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর 5 সদস্য, আর সঙ্গে প্রাণ হারালেন এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। কিন্তু এই হামলা শুধু কয়েকজনের মৃত্যু নয়, এ যেন উপসাগরের হৃদয়ে আঘাত। কাতারের বুকে এই হামলা নামছে নতুন এক প্রশ্ন নিয়ে। এটা কি কেবল কাতারের ওপর হামলা, নাকি গোটা উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCCর উপর যুদ্ধ ঘোষণা? হামলার কয়েক ঘন্টার মধ্যেই জরুরি বৈঠকে বসলেন উপসাগরের নেতারা। স্থান কাতারের রাজধানী দোহা।
সেখানে উপস্থিত কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আত্তিয়া, সৌদি, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও বাহরাইনের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা, জিসিসি মহাসচিব জাসিম আল বুদাইউ, ওআইসি ও আরব লীগের প্রতিনিধিরা। বৈঠকের শুরু থেকেই যেন উত্তপ্ত বাতাস। এক কণ্ঠে নেতারা বললেন, কাতারের ওপর হামলা মানেই গোটা জিসিসির ওপর হামলা। যুদ্ধের নতুন প্রস্তুতি। এই বৈঠক থেকে বেরিয়ে এলো 3টি সিদ্ধান্ত, যেগুলোকে বলা হচ্ছে উপসাগরের নতুন যুদ্ধ কাউন্টডাউন। যৌথ সামরিক গোয়েন্দা তথ্য বিনিময়, যাতে কোনো হামলা আগেই আঁচ করা যায়। যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল, ড্রোন, বিমান যেদিক থেকেই আসুক, আকাশ হবে লোহার দেয়াল। যৌথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা, আগুন নামার আগেই আঘাত ঠেকানো। শুধু পরিকল্পনা নয়, 3 মাসের মধ্যেই তারা চালাবে মহড়া। বিমান প্রতিরক্ষা কেন্দ্রগুলোর সমন্বয় অনুশীলন এবং বৃহৎ আকারের আকাশ মহড়া। আকাশে গর্জে উঠবে যুদ্ধ বিমান, কিন্তু এবার প্রতিরোধের পতাকা নিয়ে। ইসরায়েলের বিরুদ্ধে তীর ছুঁড়ে দিল উপসাগর। জিসিসির প্রতিরক্ষা মন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বললেন, ইসরায়েলের এই হামলা গুরুতর উস্কানি, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন। শুধু কাতারের সার্বভৌমত্বে নয়, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কাতারের প্রচেষ্টাকেও ধ্বংস করার ষড়যন্ত্র। এ যেন কাতারের আকাশে আঘাত করে গোটা উপসাগরের ভিত কাঁপিয়ে দেয়া। হামলার শব্দ থেমে গেছে, কিন্তু তার প্রতিধ্বনি এখনো বাজছে আরব উপসাগরে। দোহার সম্মেলন কেবল প্রতিরক্ষার বার্তা নয়, এ যেন ঘোষণা যে উপসাগরের আকাশ আর একা নয়। আকাশের নিচে তৈরি হচ্ছে নতুন ঢাল, নতুন জোট, আর প্রতিটি যুদ্ধ বিমান ওঠার আগেই যেন গর্জন তুলছে একটাই বার্তা, উপসাগরে শুরু হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধের কাউন্টডাউন। এখন প্রশ্ন, এই কাউন্টডাউন শেষ কবে হবে? কূটনীতির টেবিলে, নাকি আকাশে জ্বলতে থাকা ক্ষেপণাস্ত্রে? সময়ই দেবে উত্তর। কিন্তু একটাই নিশ্চিত, উপসাগরের আকাশ আর কখনো এতটা নীরব থাকবে না। মধ্যপ্রাচ্যের আকাশে এক রাত অন্ধকারে লুকিয়েছিল 12টি যুদ্ধ বিমান। মুহূর্তে ভেদ করল দোহার আকাশ। কূটনৈতিক এলাকার বুক চিরে ছুটল আগুনের রেখা। আর সেদিন রাতেই পৃথিবী শিখল এক নির্মম শিক্ষা। ভৌগোলিকভাবে ক্ষুদ্র হলেও কাতারের প্রতিরক্ষা সত্যিই ক্ষুদ্র। হ্যাঁ, কাতার ছোট্ট একটি মানচিত্র, কিন্তু তার অস্ত্র ভান্ডার স্বপ্নের থেকেও বিশাল। আকাশ প্রতিরক্ষার মন্ত্রী সাজানো ফ্রান্সের মিস্টার মিসাইল, ব্রিটেনের রেপিয়ার, নরওয়ের নাসামস, আর দূরপাল্লার অভিভাবক আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেম। বিশ্বের সেরা প্রযুক্তির স্তর ভিত্তিক প্রতিরক্ষা, যা দেখে আঞ্চলিক শক্তি ইরানও দীর্ঘশ্বাস ফেলে। কাতার ছিল গর্বিত, ছিল আত্মবিশ্বাসী। আকাশের প্রতিটি কোণা নাকি তার নজরে। কিন্তু সেই আত্মবিশ্বাস গুঁড়িয়ে দিল ইসরায়েলের 12টি যুদ্ধ বিমান। প্রতিরক্ষা স্তর ভেঙে পড়ল যেন কাগজের দেয়াল। রাডার নীরব, মিসাইল অচল, আর দোহা অরক্ষিত। এক মুহূর্তে প্রশ্ন ছুটল, এ কি নিছক ব্যর্থতা, নাকি আগে থেকেই জানা ছিল সবকিছু? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, প্যাট্রিয়ট সিস্টেমই এই কাহিনীর ট্র্যাজেডি। আমেরিকার তৈরি, ইসরায়েলের বন্ধু। তাহলে কি কোডের ভিতরে লুকিয়ে ছিল বিশ্বাসঘাতকতা? ইসরায়েল কি সহজেই নিষ্ক্রিয় করে দিয়েছিল? কাতারের ঢাল অন্য এক ব্যাখ্যা। কাতারের প্রতিরক্ষা ছিল স্থাপনা ভিত্তিক। রক্ষিত ছিল বন্দর, বিমান ঘাঁটি, তেলকূপ। কিন্তু গোটা আকাশ সীমা, সেখানে রয়ে গেছে ফাঁক। আর সেই ফাঁক দিয়ে নেমে এসেছে বজ্রপাতের মতো ইসরায়েলি যুদ্ধ বিমান। সবচেয়ে নাটকীয় স্বীকারোক্তি এলো কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির কাছ থেকে। তার কণ্ঠে হতাশা, চোখে বিস্ময়। তিনি বললেন, ইসরায়েল এমন প্রযুক্তির মিসাইল ব্যবহার করেছে যা রাডারে ধরা পড়েনি। মানে প্রতিরক্ষা ছিল অন্ধকারে, আর শত্রু তখন আকাশের বুকে নৃত্য করছিল। তেল সমৃদ্ধ কাতার চেয়েছিল শক্তির প্রতীক হতে, কিনেছিল সেরা অস্ত্র, সাজিয়েছিল সেরা প্রতিরক্ষা। কিন্তু যুদ্ধের থিয়েটারে প্রমাণিত হলো, অস্ত্র নয়, চালনার দক্ষতাই আসল শক্তি। আধুনিক সরঞ্জাম থাকলেও সীমাবদ্ধ ছিল প্রযুক্তিগত দক্ষতা। ফল, অদৃশ্য হাতুড়ির আঘাতে ভেঙে পড়ল পুরো প্রতিরক্ষা নেটওয়ার্ক। এই দৃশ্য যেন এক মহাকাব্যের ক্লাইম্যাক্স। ছোট্ট এক দেশ, হাতে বিশাল ভান্ডার, কিন্তু এক আঘাতেই উন্মোচিত হলো ভঙ্গুরতা। বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু একটি আকাশসীমা লঙ্ঘন নয়, বরং এক নীরব বার্তা। মধ্যপ্রাচ্যের দাবার ছকে কাতার কেবল খুঁটি, রাজা নয়। তাহলে প্রশ্ন জাগে, এটা কি সত্যিই প্রতিরক্ষার ব্যর্থতা, নাকি এর আড়ালে আছে অদৃশ্য সমঝোতা? উত্তর কেউ জানে না, তবে ইতিহাস জানবে। সেদিন রাতে দোহার আকাশে জ্বলে উঠেছিল আগুন, আর ভেঙে গিয়েছিল কাতারের অহংকার।
ইসরায়েল শত্রু, ব্যবস্থা নিতে হবে। আরব ইসলামিক নেতাদের এই তীব্র আহ্বান মধ্যপ্রাচ্যের আকাশে প্রতিধ্বনি করছে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের পর ইসলামিক বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে। দোহায় মিলিত আরব ও মুসলিম নেতারা একটি যৌথ বিবৃতি গ্রহণ করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, খসড়া অনুযায়ী তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক পুনর্মূল্যায়ন করার আহ্বান জানিয়েছে। গাজায় ইসরায়েলের আক্রমণ বন্ধ করার জন্য আইনি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়াও ফিলিস্তিনিদের উপর নেওয়া পদক্ষেপের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। উপসাগরীয় দেশগুলো তাদের নিজস্ব মাটিতে ইসরায়েলের হামলার পর দোহায় বিশেষ প্রতিরক্ষা সভা ডেকেছে। জিসিসি ঘোষণা করেছে যে তাদের যৌথ প্রতিরক্ষা সংস্থা এই ঘটনার উপর আলোচনা করবে এবং যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার জন্য কার্যক্রম গ্রহণ করবে। দোহা সম্মেলনে কাতারের ৪৫ বছর বয়সী আমির শেখ তামিম বিন হামাদ আল থান তীব্র ভাষায় ইসরায়েলের নীতি নিয়ে কটূক্তি করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, যদি ইসরায়েল হামাসের নেতৃত্বকে হত্যা করতে চায় তাহলে কেন তারা আলোচনার চেষ্টা করছে, এবং যদি তারা বন্দীদের মুক্তির জন্য আলোচনা করতে চায় তাহলে কেন তারা আলোচনায় জড়িত সবকেই হত্যা করছে। তিনি আরো বলেন, আমরা কিভাবে ইসরায়েলি প্রতিনিধিদের গ্রহণ করব যখন তারা তাদের পাঠিয়েছে তারা আমাদের দেশে বোমা হামলার পরিকল্পনা করছে। তারা স্পষ্ট করে জানাচ্ছে এই আক্রমণ নির্লজ্জ, বিশ্বাসঘাতক এবং কাপুরুষোচিত। ইসরায়েলি সরকার বিশ্বাস করে যে তারা আরবদের প্রতিবারই নতুন পরিস্থিতির মুখোমুখি করছে, যাতে তারা আগের ভুল ভুলে যায় এবং নতুন পরিস্থিতিতে আলোচনার মধ্যে ফাঁদে ফেলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী, যিনি গত ২ বছরে মধ্যপ্রাচ্যের চেহারা বদলের গর্ব করেন, আসলে স্বপ্ন দেখেন যে আরব অঞ্চল ইসরায়েলের প্রভাবের মধ্যে থাকবে। এটি একটি বিপজ্জনক ভ্রান্তি। আরব বিশ্ব এবং ইরান, বিশেষ করে ইরানের শক্তিশালী সামরিক উপস্থিতি এবং কৌশলগত প্রভাব এখন এই সংকটকে নতুন মাত্রা দিচ্ছে। ইরান বিশ্বাসযোগ্যভাবে সমর্থন দিচ্ছে ফিলিস্তিন এবং মুসলিম বিশ্বের ঐক্যের জন্য। ইরানের প্রেসিডেন্ট এবং সৌদি যুবরাজ একমত হয়েছেন, মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হলে ইসরায়েল কোনো দেশকে আক্রমণ করার সাহস পাবে না। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের মূল লক্ষ্য সত্যিই গাজাকে মানুষের জন্য অযোগ্য করে তোলা এবং বাসিন্দাদের স্থানচ্যুতির পথ প্রশস্ত করা। আলোচনার নামে এটি চলছে এক হাতে আলোচনার ভান, অন্য হাতে সম্পূর্ণ ধ্বংসের পরিকল্পনা। দোহা থেকে উঠছে ইতিহাস গড়ার ধুমায়। আরব ও ইসলামিক বিশ্বের চোখ এখন এক হয়ে সামনে এগোচ্ছে। একই দিকে রাজনৈতিক কূটনীতি, অন্যদিকে শক্তিশালী সামরিক প্রস্তুতি। মধ্যপ্রাচ্য যেন এক নতুন উত্তেজনাপূর্ণ অধ্যায়ে প্রবেশ করেছে। যেই মুহূর্তে আলোচনার পরিশেষে কার্যক্রম শুরু হবে, সেই সময়ের জন্য পুরো বিশ্ব টানাপোড়েনে। আরব ইসলামিক ঐক্য কি ইসরায়েলের বিরুদ্ধে শক্তি দেখাতে পারবে, নাকি ইসরায়েল আবারও কৌশল চালাবে?